তাই ভাবলাম যাই সকালবেলায় শুভকে চেক আপ করে যাই। স্যারকে রাত্রে ইমেল করতে হবে তো। বেশ করেছো, দেখো ওকে। হ্যালো, গুড মর্নিং শুভ। হ্যালো, গুড মর্নিং। हेलो, हाँ हाँ, बुसान कंपनी। ओ मिस्टर कापूर, हाँ बोलिए बोलिए बोलिए। हाँ हाँ, एक मिनट আমি একটু আসছি। হ্যাঁ, তোমরা কথা বলো। হ্যাঁ, কি ব্যাপার মাসিমা, আপনার চোখটা ছলছলে কেন? কি হলো মাসিমা? আপনাকে একটা কথা বলি মাসিমা, মিরাকেল বলে একটা শব্দ আছে অভিধানে। শব্দটা আছে বলেই তো মানুষ ডিকশনারিতে তাকে জায়গা দিয়েছে, আর আপনি সেটাকে মনের মধ্যে জায়গা দিতে পারছেন না মাসিমা। আমি ভাবি যে তোমার সঙ্গে আমার মেয়ের কতটা তফাৎ। দুজনে কিন্তু তোমরা একই শিক্ষায় শিক্ষিত। মাসিমা, ওর শিক্ষায় একটা বিদেশি ছাপ আছে, আমারটা কিন্তু কমপ্লিটলি এদেশি। এমনকি ওর গায়ের কালারটাও বিদেশিদের মতন, আমারটা কিন্তু এদেশিদের মতন। ইয়া কি করো না তো শুনলে? জানো, তোমার সঙ্গে কথা বলে না মনে বেশ একটা আশা জাগে, আর রনির সঙ্গে কথা বলে মনে হতাশা জাগে, তাই তো? না মাসিমা, ওর কথা কিছু মনে করবেন না। ও মুখে বলে বটে ওই রকম, মনটা কিন্তু খুব ভালো। বাড়ির প্রতি কর্তব্যপরায়ণ, পরিবারের প্রতি দায়িত্বশীল। নাহলে দেখলেন না বিদেশের ওই রকম একটা কেরিয়ার ছেড়ে ও বাড়ির জন্য তো চলে এলো। আজ সকালে বাবুকে ঠাকুরের চরণামৃত খাওয়াতে দিতে গিয়েছিলাম, সেই সময় রনি ঘরে ঢুকে। এতক্ষণে বুঝলাম আপনার চোখে জল কেন, কেন আপনার মন খারাপ। রনি আপনাকে চরণামৃত খাওয়াতে দেয়নি, তাই তো? তাতে কি হয়েছে মাসিমা, আপনি মনে মনে রাখুন না, সেখানে তো আপনার মেয়ে আপনাকে বাধা দিতে পারবে না। আসলে কি জানেন মাসিমা, আমরা কেউই জানি না কোন পথে শুভ সুস্থ হয়ে উঠবে। আমরা ডাক্তাররা সর্বদা প্র্যাকটিস করছি দেখি, 100% কনফার্ম কেউই নয়। 100% কনফার্ম হলে সে তো মানুষ নয়, ভগবান। রনি তো সেটাই বিশ্বাস করে না। করবে করবে মাসিমা, বয়স যত বাড়বে ও তত ধীর স্থির হবে, জীবন তত ওকে সমৃদ্ধ করবে। ঠিক কিরকম জানেন তো মাসিমা, ওই পুকুরে ছোট মাছের মতো। মাছ যখন ছোট থাকে তখন খালি জলেতে তিরিং বিড়িং করে লাফিয়ে বেড়ায়, অস্থির হয়ে ওঠে। চট করে জাল ফেলে তখন কিন্তু তাকে ধরা যায়। কিন্তু মাছ যত বড় হয়, গভীর জলে চলে যায়, ধীর স্থির হয়, তার চলাফেরা সব ধীর স্থির হয়। তখন কিন্তু তাকে জাল ফেলে সহজে ধরা যায় না। লিলি, আমাকে একটু বেরোতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ চলো, তোমার আর সৌমেনকে খাবারটা দিয়ে। না মাসিমা, আমি কিন্তু স্যার এক কাপ চা ছাড়া কিচ্ছু খাবো না। আচ্ছা সৌমেন, হ্যাঁ, ও কেমন দেখলে গো ওকে? দেখুন, কাল রাতে ডক্টর পিটারসনের সঙ্গে আমার ভিডিও কনফারেন্সে কথা হলো শুভব্রতর লেটেস্ট পজিশন নিয়ে। হ্যাঁ, উনি ওকে শক থেরাপি চালু করতে বলছে। মানে ওকে ইলেকট্রিক শক দেওয়া হবে? না মাসিমা, এটা ঠিক তা না, এটা একটা মেন্টাল শক। যেমন ওর মনের স্নায়ুকোষের দরজাগুলো আচমকাই যেরকম একটা আঘাত পেয়ে বন্ধ হয়ে গেছে, তেমনি আচমকাই কোনো আঘাত দিয়ে সেগুলো খুলতে হবে। ওর এখনো ব্রেন সেলগুলো অ্যাক্টিভ রয়েছে, এরপর এগুলো ড্রাই হয়ে গেলে না, তখন কোনো ট্রিটমেন্টই কাজ করবে না। ওর শরীরের বায়োলজিক্যাল সিস্টেমগুলো তখন ফেল করবে। সো দিস ইজ দ্য হাই টাইম। তাহলে তাহলে তোমরা কি করবে কি? দেখি আপনার মেয়ের সঙ্গে একটু আলোচনা করে ওকে একটা চেয়ারে তুলে বসাতে হবে, হুইল চেয়ারে করে মাঝে মধ্যে বাইরে নিয়ে যেতে হবে। ওর চোখের সামনে কন্টিনিউয়াস একটা টিভি মনিটর চালাতে হবে, যেখানে ওর অতীত জীবনের কিছু স্টিল, কিছু ভিডিওস চলবে।
ওর ফেভারিট কিছু গান ওকে কানে করে শোনাতে হবে, দেখতে হবে আইবল রেসপন্স করছে কি না। সো ইটস আ লং প্রসেস মেশমশাই। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট, বাকিটা তো ঈশ্বরের হাতে। মর্নিং, কখন এলে? এই তো মিনিট 10 হলো, শুভকে দেখে গেলাম। আচ্ছা, তোমার নাইট ডিউটি ছিল না? হ্যাঁ, একটা ওটি ছিল, কেসটা খুব ক্রিটিক্যাল ছিল, 6.5 ঘন্টা ওটি হয়েছে। যাকে ইউএসএতে কি কথা হলো? হ্যাঁ, সেই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলবো বলে এলাম। ডিটেলসে তো আলোচনাও করতে হবে, আসলে ওভার দ্য ফোন তো ডিটেলস আলোচনা করা যায় না, আর আমার এত টাইট শিডিউল, ওগুলো দেখাও হবে না, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, আমরা আসি। হ্যাঁ চলো নীলিমা। হ্যাঁ, তুমিও চলো, চাটা দিয়ে দেবো। বলো, কি বললো পিটারসন? দেখো রনি, তার আগে তোমাকে আমি একটা কথা বলি। তুমি এভাবে তোমার বাবা মায়ের মনে কষ্ট দাও কেন? একে তো তারা শুভর ব্যাপারটা নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, এই সময় তাদেরকে একটু পজিটিভ কথাবার্তা বলে তাদের মনকে চাঙ্গা রাখা উচিত নয় কি? কি পজিটিভ কথাবার্তা বলবো? ডাক্তারি মতে বিজ্ঞানসম্মত উপায়ে একটা চিকিৎসা চলছে, সেগুলো থামিয়ে দিয়ে ভগবানের মন্দিরে শুয়ে রাখতে বলবো? তবে তো দেশে মেডিকেল কলেজগুলো তুলে দিয়ে মন্দির মসজিদ গির্জা তৈরি করে দিলেই হয়, আর মেডিকেল কোর্সগুলো তুলে দিয়ে সেখানে পুরোহিত তৈরির কোর্স চালু করলেই হয়। কি সব সমস্যা মিটে যাবে তো? না না, আমি তা বলিনি রনি। দেখো, আমি বলছি বিজ্ঞানসম্মত উপায়ে শুভ যেরকম চিকিৎসা চলছে চলুক না। আবার তোমার বাবা মা যদি বিশ্বাস করে যে দেবতার কৃপায়, দৈব কৃপায় তাদের সন্তান সুস্থ হয়ে উঠবে, তাও চলুক না, অসুবিধা কোথায়? আমাদের লক্ষ্য তো শুভ সুস্থ হয়ে ওঠা। তুমি কি এইসব হাতুড়ি পদ্ধতিতে বিশ্বাস করো সৌমেন? তাহলে তো ডাক্তার হতাম না। ডাক্তার হয়েছি বলেই তো এটা বুঝতে পারি যে একটা ডাক্তার যখন একজন রোগীকে জবাব দিয়ে দেওয়ার পরেও সে বেঁচে থাকে, কিংবা ডাক্তাররা শত চেষ্টা করার পরও যখন কোনো রোগীকে বাঁচাতে পারে না, তখন আমার মনে হয় আমরা মানুষ হিসেবে কতটা ক্ষমতাহীন আর তার ক্ষমতা অসীম। আমরা সবাই তার ইচ্ছার দাস, তার হাতের পুতুল। তিনি যা কপালে লিখে দিয়েছেন তা কেউ খণ্ডাতে পারবে না। ও শিট, মাঝে মাঝে আমার মনে হয় না তুমি বিজ্ঞানের ছাত্র না হয়ে কোনো ধর্মগুরু হলে পারতে, যারা কথায় কথায় ধর্মের দোহাই দেয় আর মানুষের পরিশ্রমের কোনো দামই দেয় না। হ্যাঁ, চেষ্টা পরিশ্রমের একটা মূল্য আছে, তার জোরে একটা লেভেল অবধি ওঠা যায়, কিন্তু তারপরে লেভেলে উঠতে গেলে ভাগ্যের সহায়তা দরকার, নাহলে সাফল্য পাওয়া যায় না রনি। তবে তো তুমি এই ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে লাল নীল কতগুলো পাথর বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে, আর দেশটাকেও 50 বছর পিছিয়ে দিতে পারবে। ভাগ্য করে কপাল গুনে এক বড় লোক ব্যবসায়ী ঘরে জন্মেছিলে তো, তুই দুর্ভাগ্য কাকে বলে তা তুমি জানতে পারলে না। না চাইতেই হাতের কাছে সমস্ত জিনিস পেয়ে গেলে তো, তাই বুঝলে না ভাগ্যের খেলা কাকে বলে। জানতে পারলে না তোমার চেয়েও শত শত ছেলে মেয়েরা মেরিটোরিয়াস হওয়া সত্ত্বেও শুধু তাদের দুর্ভাগ্যের কারণে, তাদের বাবা মায়েদের টাকা পয়সা না থাকার কারণে তারা মাঠে ঘাটে চাষি হয়ে, কলকারখানায় শ্রমিক হয়ে তাদের প্রতিভাগুলো অকালে নষ্ট হয়ে গেল। এটা ভাগ্যের খেলা নয়? এই যে তুমি কোনো পুরুলিয়ার ঘরে, কোনো পুরুলিয়ার এক গ্রামে কোনো চাষির কন্যা হয়ে তো জন্মাতে পারতে, তা না হয়ে এক বড় লোক ব্যবসায়ী ঘরে জন্মালে। এই বোস পরিবারে জন্মে তাদের টাকায় দেশ বিদেশ ঘুরে একজন বড় সার্জন হয়ে এলে, এটা ভাগ্যের খেলা নয়? আরে রনি, জন্মের শুরু থেকেই তো ভাগ্যের খেলা। বিজ্ঞান কি বলে জানো রনি? বিজ্ঞান বলে যে পুরুলিয়া চাষির ঘরে জন্মানো কোনো গ্রাম্য বধূ কিংবা কলসিকাকে পুকুর ঘাটে কোনো গ্রাম্য বধূর সঙ্গে হন্ডা সিটি চালানো রনিতা বসে গ্রে ম্যাটারের কোনো তফাৎ নেই, তফাৎ শুধু কপালে। আর ইউ জেলাস ডক্টর মিত্র? না না রনি, তা না। দেখো, মানুষ তার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীকে হিংসা করে। তুমি তো আমার শত্রুও নও, প্রতিদ্বন্দ্বীও নও, আমি তোমার একজন বন্ধু। তাই একজন বন্ধু হিসেবে তোমাকে আসল সত্যটা জানাতে চেয়েছিলাম। জানো, আমার স্যার ডক্টর ঘোষ, যিনি 400-এর ওপর ওপেন হার্ট সার্জারি করেছেন, তিনিও অপারেশনে যাওয়ার আগে বাড়ির লোককে কি বলতেন জানেন? মাগো, আমাকে নয়,
ভগবানকে ডাকো, তার কাছে প্রার্থনা করো। জানবে মাগো, আমরা ডাক্তাররা মৃত্যুটাকে আটকাতে পারি না, কিছুদিনের জন্য পিছিয়ে দিতে পারি, এতটুকুই আমাদের ক্ষমতা। মাঝে মাঝে না আমার ভীষণ অবাক লাগে। এই কিছুদিন আগেও আমি পিটার, অ্যালেক্স, কলিন্সদের মতন প্রোগ্রেসিভ ব্রড মাইন্ডের কলিগদের সাথে কাজ করতাম, আর আজ তোমার মতন একজন প্রাগৈতিহাসিক স্টোন এজের মানুষের সাথে কাজ করছি। হোয়াট আ ব্যাড লাক। থ্যাঙ্কস গড, যাক তুমিও তাহলে ভাগ্যের কথা স্বীকার করলে। হোয়াট? না ওই যে বললে না, ব্যাড লাক, হোয়াট এ ব্যাড লাক। আই ডিডন্ট ওয়ান্ট টু মিন দ্যাট। না না, শোনো, তোমাকে একটা সুসংবাদ দিই। তোমাকে বোধহয় বেশি দিন এই দুর্ভাগ্যের সঙ্গে আর বসবাস করতে হবে না। তোমার 2 সহকর্মীর মধ্যে আশিস ওয়েস্ট দিনাজপুরে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর আমি বোধহয় সামনের মাসে সম্ভবত ট্রান্সফার হয়ে যাচ্ছি। আই থিঙ্ক বীরভূম কলেজ সেমিনার ইজ আওয়ার লাস্ট সেমিনার। কোথায় যাচ্ছ? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। কাল সুপার আমাকে বললেন, প্রার্থনা করো ভগবানের কাছে, এরপর যারা সহকর্মী হিসেবে তোমার কাছে আসবেন তারা যেন আমার মতন প্রিমিটেড মাইন্ডেড স্টোন এজের লোক যেন না হয়। অবশ্য তুমি যদি ভগবানে বিশ্বাস করো আর কি। Look, Showman, don't try to play any tricks with me. Where are you going? ট্রান্সফারেবল জব, যেতেই তো হবে, তাই না? ওরে বাবা, 11টা বেজে গেছে। ও মাসিমা, আমার আর আজকে চা খাওয়ার সময় নেই, আমি পরে একদিন এসে খাবো। চলি, পরে তোমার সাথে দেখা হবে, ফোন কথা হবে। চলে। এই দাঁড়া, তোর আজকেরটা কি বল দেখি। ঘরে আমার এক অসুস্থ ছেলে